কি অতীত, আপনার কি বর্তমান? ওই যে আপনার আমল নামা নিয়ে তো এক সচিব, সাবেক সচিব তো বসে আছে, সে তো বলতেছে 8টার নাম আছে, ওই 8টার মধ্যে তো আপনিও আছেন। প্রশ্নটা হলো এটা যদি আইনগত ভাবে আদালতের মাধ্যমে হয়তো হোক, তারপরে আপনি করেন। আপনি চাইবেন না যে তারা স্বতন্ত্র দাঁড়াক। আপনি এখন আপনারা একটা কাজ করতে পারেন, রাজনৈতিক দলের একটা কাজ করেন। আপনারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করছেন, একটা ঐক্য ছিল না আপনাদের 5ই আগস্ট পর্যন্ত, সেই ঐক্য তো এখন একটু ভঙ্গুর অবস্থায় আছে। আপনারা নিজেরা নিজেদের বিরুদ্ধে কথা বলছেন। আপনারা ফ্যাসিবাদ বিরোধী ঐক্য করেন, ইনক্লুসিভ নির্বাচন করেন, আওয়ামী লীগের বিরুদ্ধে ফ্যাসিবাদী ঐক্য করে তাদেরকে সহায় দেন। না সেটা না, আওয়ামী লীগ স্বতন্ত্র নির্বাচন করতে পারবে না, এই কথা কোথাও নাই। স্বতন্ত্র নির্বাচন আওয়ামী লীগ করবে কেন? দ্যাট ইজ নট আওয়ামী লীগ। না না, আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল। আপনি সেটা ফ্যাসিবাদী রাজনৈতিক দল হিসেবে আপনি আইনগতভাবে নিষিদ্ধ করেন নাই, একটা অর্ডার দিচ্ছেন, প্রশাসনিক অর্ডার, সেই অর্ডারের ভিত্তিতে তাদের কার্যক্রম নিষিদ্ধ করে রাখছেন। আপনি আওয়ামী লীগের যারা অপরাধী, যাদের বিচার হওয়া দরকার, তাদের বিচার করেন, বিচারে যান। আপনি ইচ্ছে করলে আরেকটা স্বৈরাচারী আইন করতে পারেন, সেটা আমি আপনাকে বলছি, আপনাদেরকে আরেকটা স্বৈরাচারী আইন করতে, যারা বিচারের মধ্যে আছে তারাও নির্বাচন করতে পারবে না। করেন একটা স্বৈরাচারী আইন। না করেন, করবেন, আপনারা করেন, করে আপনি আওয়ামী লীগের সাথে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য করেন সবাই মিলে, বিএনপির নেতৃত্বে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য, বা জামাতের নেতৃত্বে করেন, বা আওয়ামী লীগ তো দলই না, নির্বাচন কেন করবে? আমি তো সেটা আপনি মনে করেন, আমার একমত হওয়ার কোনো কারণ নেই। আমরা এটা আপনার ব্যক্তিগত মতামত, পরাজিত করতে আসবে না, ও পলিটিক্যাল পার্টি না, ও পলিটিক্যাল সিস্টেমে আসবে কেন? জাহিদ, পশ্চিম ইউরোপের উদাহরণ দিয়ে কোনো লাভ নাই। লাভ আছে, ডেমোক্রেসি ওখান থেকে শিখেছি আমরা, ডেমোক্রেসি ওখান থেকে শিখেছি। আমরা পশ্চিম ইউরোপ কিরকম ভৌগোলিক সিচুয়েশনে আছে, ওখানকার জিওপলিটিক্যাল সিচুয়েশনটা কি? বাংলাদেশ এখন যে দলের কথা বলেছো, আওয়ামী লীগের মতো দেশকে ধ্বংস করে চলে যায় নাই। বাংলাদেশে আপনি এটা করে এফডির সাথে বাংলাদেশে পশ্চিম ইউরোপের মতো নিষিদ্ধ করে আপনি পার পাবেন। এফডি হাসিনার চেয়ে আওয়ামী লীগের তুলনায় ফেরেশতা, তারপর ওই দল নিষিদ্ধের আলাপ আসছে। আর হাসিনার মতো একটা আটার মাফিয়া এবং তার একটা সন্ত্রাসী দলকে আমরা পলিটিক্যাল সিস্টেমে রাখতে বলছি। হাসিনা মাফিয়া, কোনো অসুবিধা নাই। দল অ্যাজ এ হোল জাতিসংঘের রিপোর্টে, আমি আপনাকে একটু ফর ইওর কাইন্ড ইনফরমেশন, জাতিসংঘের রিপোর্টে দলকে অ্যাক্সেস করা হয়েছে। জাতিসংঘের রিপোর্টে আরো অনেক কিছু আছে যেটা আপনারা বলেন না। মানে আমাদের বুদ্ধিজীবীদের, আমাদের সুশীল সমাজ, রাজনৈতিক নেতারা জাতিসংঘের পুরো রিপোর্ট ঠিক মতো পড়বেন না, কিছু বলবেন না। আমি পড়েছি ফর ইওর কাইন্ড ইনফরমেশন, আপনি চাইলে আপনার সাথে আমি এটা নিয়ে আলোচনা করতে পারি। এই যে আইসিটি বিচার নিয়ে জাতিসংঘ রিপোর্টে 1500 নিহতের কথা বলা হয়েছে, 1400। আপনি এখন পর্যন্ত 832 জনের তালিকা দিয়েছেন, আপনি 1500 নিহত হয়েছে এটা বলে যাচ্ছেন এক অবহেলায়। এই যে জুলাই ঘোষণা, সেখানে আপনার প্রধান উপদেষ্টা 1000, জাতিসংঘ 1400 বলেছে 15 আগস্ট পর্যন্ত, ফর ইওর কাইন্ড ইনফরমেশন পর্যন্ত। সুতরাং আপনারা এতদিন ধরে বারবার বলছেন যে 1500 মানুষ নিহত হয়েছে এই আন্দোলনে। দ্যাট ইজ রং, মিথ্যাচার। তাহলে সেটা বলেন না, সেটা কোনোদিন বলবেন না, এটা বলবেন না। আর বলবেন যে না 1500 লোক নিহত, তাই না? নির্বাচন কিন্তু কেবল পলিটিক্যাল পার্টির ব্যাপার না, এটা পলিটিক্যাল পার্টির কোনো প্রপার্টি না, বরঞ্চ এটা জনগণের প্রপার্টি। জনগণ তার মতটা দেবে, সেই মতটা প্রকাশের যে প্রক্রিয়া, সেটা হলো নির্বাচন। সেই হিসেবে বিবেচনা করলে বিগত 3টা নির্বাচন কোনো নির্বাচনই হয় নাই। আমি যদি ওই থিওরিটাকে হাতে রাখি, তাহলে আমি আশঙ্কা করি আগামী নির্বাচনটাও তেমন কোনো নির্বাচন হবে না, ওটাও একটা বিতর্কিত নির্বাচন হবে। আমি আপনাকে বলি, আমি আবারও বললাম যে নির্বাচন হলো জনগণের জন্য। আগামী নির্বাচন দেখেন, এই নির্বাচন, আগামী নির্বাচনে আওয়ামী লীগ আসতে পারবে না। এখন পর্যন্ত যে সমস্ত নমুনা দেখতেছি, এই নমুনাগুলি যদি অব্যাহত থাকে, তা আগামী নির্বাচনে আওয়ামী লীগ থাকবে না। আওয়ামী লীগ না থাকলে, আওয়ামী লীগ যেবার সবচেয়ে খারাপ রেজাল্ট করেছে 2001 সালে, সেইবারও আওয়ামী লীগ কিন্তু 2,28,00,000 ভোট পেয়েছে। আমি ধরলাম তারপর আওয়ামী লীগ অপশাসন করেছে, কুশাসন করেছে, আওয়ামী লীগ মানুষের অধিকার হরণ করেছে, অমুক করেছে, সব আমি ধরে নিলাম। ধরে নিয়ে আমি আওয়ামী লীগের ভোট কমাইতে, তারপরেও আমি বলবো মিনিমাম এই দেশে 1 কোটি লোক আছে, 1 কোটি ভোটার আছে, যারা নাকি তাদের জীবনে কোনোদিন নৌকা মার্কা ছাড়া অন্য কোনো মার্কায় ভোট দেয় নাই। মিনিমাম 1 কোটি লোক আছে। আমার প্রশ্ন হলো, আগামী নির্বাচনে এই 1 কোটি লোকের জন্য আপনি বিকল্প কি রাখলেন? আপনি পারেন না। আপনি যত বড় জ্ঞানী হন না কেন, এই 1 কোটি ভোটারকে আপনি ইগনোর করতে পারেন না। শেখ হাসিনা কত বড় খারাপ ছিল, এটা নিয়ে আপনি সারাদিন গবেষণা করেন। তাকে আপনি 20 বার ফাঁসি দেন, আমার কোনো আপত্তি নাই। শেখ হাসিনার এই 3 বারে যত মন্ত্রিসভার সদস্য ছিল সবাইকে আপনি বিচার করেন। আওয়ামী লীগের সেন্ট্রাল কমিটিতে 15 বছরে যারা ছিল সবাইকে বিচার করেন। উপজেলা পর্যায়ে আওয়ামী লীগের কমিটি সবার বিচার করেন, আমার কোনো আপত্তি নাই। কাউকে নির্বাচনে আসতে দিন না। তার এই সবগুলি যোগ করলে সেটা কিন্তু 15-20 লাখের বেশি হবে না। তাহলে যে বাকি যারা ভোটার,
তাদের ব্যাপারে আপনার সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার আপনাকে কে দিল? আপনি সিদ্ধান্ত নিয়ে নিলেন, তোমাদের কোনো চয়েস থাকবে না, আমরা যেগুলো দিব তুমি এইগুলোর মধ্যে খাবা। ভাই আমি খাই এলো গরুর মাংস, আপনি আমার সামনে এনে দিয়েছিলেন 5 ধরনের মাছ, লাভ তো নাই কোনো। আপনি আমার অধিকার হয়, এটা নাম গণতন্ত্র নয়। এবং এইটা নিয়ে আগামীতে প্রশ্ন উঠবে। আজকে কেউ প্রশ্ন তোলার সাহস পায় না, কারণটা কি? প্রশ্ন তুললে পরে মব আছে, বলবে স্বৈরাচারে দোষর অমুক তমুক বইলা আপনার উপরে চড়া হবে। যারা স্বৈরাচারের সবচেয়ে বড় দোষর ছিল তাদের হাতে এখন সবচেয়ে বড় বড় লাঠি দেখা যায়, হলো চড়াও। কিন্তু এতে কিন্তু প্রশ্নটা আপনি আপাতত ধামাচাপা দিলেন, কিন্তু এই প্রশ্ন একসময় উঠবে। এবং যতদিন আপনি এই প্রশ্নকে জিয়াইয়া রাখা আপনি দেশে অগ্রসর করতে চাবেন, ততদিন আপনি পারবেন না। একটা কথা মাথায় রাখবেন, বিভক্ত জাতি কোনোদিন অগ্রসর হতে পারে না। আওয়ামী লীগ প্রায় 15 বছরের শাসনামলে জাতিকে, দেশকে বিভক্ত করার চেষ্টা করেছে। জামাতকে বাতিল করে দিয়েছে, বিএনপিকে বলেছে সন্ত্রাসী দল, এগুলি বলে দেশটাকে বিভক্ত করেছে। এখন সেই একই প্রক্রিয়া চলছে, দেশকে বিভক্ত করতে হবে। এবং সেই বিভক্ত করার প্রক্রিয়া আমি মনে করি কোনো ভালো ফল আনবে না। আগামী নির্বাচন যে সকলের কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন হবে, এটা মনে করার কোনো কারণ নাই। কারণ এটাকে এস্টাবলিশ করার জন্য আমি যদি 20টা ব্যাখ্যা ব্যবহার করি, অর্থ একটাই, পাবো না। কারণ ভাই যারা আসলে জামাত বাংলাদেশের সবসময় 3-4 নম্বর দল, যেরকম নাকি আগের বার হইতো। আওয়ামী লীগ কি করেছে? জাতীয় পার্টিকে টাইনে আইনে প্রধান বিরোধী দল বানাইছে। হয়েছে? হইতে পারছে? অর্থ এটা হওয়ার যোগ্যতাই নাই। তো এখন আপনি এই দলকে নিয়ে আইনে মানাবেন প্রধান বিরোধী দল, হবে নাকি? এটা হবে না, এটাই স্বাভাবিক। আমরা দেশে যারা প্রধান বিরোধী দল থাকবে তাদের রাখবেন আপনি দূরে দূরে রাখবেন। এই রাখাতে এই যে দল ক্ষমতায় যাবে তাদেরও লাভ হবে না, দেশেরও কোনো লাভ হবে না, এবং গণতান্ত্রিক যে পদ্ধতি আমরা গণতন্ত্র বলে যা বুঝি সেটার কোনো লাভ হবে না। আপনি যতই যুক্তি দেন, জার্মানি নিয়ে আসেন, সুইজারল্যান্ড নিয়ে আসেন, সব যুক্তি উদাহরণ নিয়ে আসেন, ভাই আমাদের দেশের বাস্তবতা হলো এই দেশের রাজনৈতিক দল হলো বেসিক্যালি 2টা, আওয়ামী লীগ আর বিএনপি। শেখ হাসিনা খারাপ ছিল, আপনি আমাকে বলেন আওয়ামী লীগের খারাপ দল, আপনি নির্বাহী আদেশে তাকে নিষিদ্ধ করছেন। নির্বাহী আদেশ আপনি দিতেই পারেন, নির্বাহী আদেশটা কে সই করছে? আপনি কে ভাই? আপনার কি গ্রহণযোগ্যতা ছিল আমাকে আপনি বলেন? আপনার কি অতীত, আপনার কি বর্তমান? ওই যে আপনার আমল নামা নিয়ে তো এক সচিব, সাবেক সচিব তো বসে আছে, সে তো বলতেছে 8টার নাম আছে, ওই 8টার মধ্যে তো আপনিও আছেন। প্রশ্নটা হলো এটা যদি আইনগত ভাবে আদালতের মাধ্যমে হয়তো হোক, তারপর আপনি করেন। জাহিদুর রহমান, এই বিষয়ে নিশ্চয়ই আপনি দুলালের মন্তব্য যোগ করতে চাইছেন। আওয়ামী লীগ নিষিদ্ধ হয় নাই। না না, আওয়ামী লীগ তো ইলেকশন করতে দিচ্ছে না ভাই। হয় নাই। আচ্ছা, আওয়ামী লীগ কি নৌকা মার্কা কি থাকবে? আমাকে বলতে দেন, আমাকে শেষ করেন, তারপর আপনি বলেন। আপনি আমাকে বলেন ব্যালট পেপারে কি নৌকা থাকবে? থাকবে না। তার আর আলাপ করে লাভ আছে? ওই আধ্যাত্মিক আলাপ করে লাভ আছে কোনো? ওই সময় আলাপ করেন আপনি, ব্যাকরণ নিয়ে আসেন, অমুক নিয়ে আসেন, তমুক নিয়ে আসেন, ব্যালট পেপারে নৌকা থাকবে কিনা, দ্যাট ইজ দ্য পয়েন্ট। কারণ আমি বলতে চাচ্ছি আওয়ামী লীগের স্বার্থ নিয়ে আমার কোনো কথা নাই। আমার কথা হলো যে লোকটা সারা জীবন নৌকায় ভোট দিয়েছে তার জন্য আপনি কি রাখলেন? বৈঠাও রাখবেন না, জাহাজও রাখবেন না, তো সে কি করবে? তার অধিকার তো আপনি ক্ষুণ্ণ করলেন। একটা রাষ্ট্র, একটা সরকার যখন এই ধরনের কাজ করে, সেই কাজটাকে আর আপনি যত খুশি বলেন, আমি এটার একটা জবাব দিই। মানে আওয়ামী লীগ কি করবে? আওয়ামী লীগ যদি মনে করে তার জনসমর্থন আছে, পাকিস্তানের তেহরিক ইনসাফের দল নিষিদ্ধ করা হয়েছে, ষড়যন্ত্রমূলক ভাবে ওদের মার্কা নিষিদ্ধ করা হয়েছে, ওরা স্বতন্ত্র দাঁড়িয়ে মুসলিম লীগের চাইতে বেশি জিতেছে, ওরাই একক সর্বোচ্চ দল হয়েছিল। আওয়ামী লীগের যদি হ্যাডাম থাকে, তাদের যদি চোর ডাকাত বাটপার যেগুলো আছে তার বাইরে কেউ যদি নির্বাচনে দাঁড়ায়, স্বতন্ত্র করুক। দুইটাই বিপজ্জনক। যদি ওনার কাছে তথ্য থাকে, ওনার উচিত যেটা পাবলিক বলার আগে দুদককে বলা। উনি আবার কি, উনি আবার খালেদা জিয়ার মানে পার্সোনাল সেক্রেটারি ছিলেন, তখন গুরুত্বপূর্ণ ব্যক্তি। যদি বিএনপি ক্ষমতায় আসে উনি আবার গুরুত্বপূর্ণ ব্যক্তি হবেন, পাওয়ারফুল লোক, এত পাওয়ারফুল। এটাও শুনলাম যে অফিসার্স ক্লাবে উনি জোর করে দখল করছেন। এখন এই লোক যখন ক্ষমতায় আসবে তখন জোর করে কি কি দখল করবে আল্লাহ জানে, আমি বলতে পারবো না। এটা আপনাদের চিন্তা করার বিষয় আছে। কিন্তু প্রশ্নটা হলো উনি যখন এই কথাগুলি বলেন, এই কথাগুলি কি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করেন? বিবেচনা? যদি বিবেচনা না করেন, আমি কোনটা ভাববো? আমার মাথার উপর এই সাত্তার সাহেব চেপে আছে, নাকি আমার মাথার উপর 8 জন মানে আপনার করাপ উপদেষ্টা চেপে আছে? এই দুইটা, এটা তো আমার মাথার মধ্যে চিন্তার সৃষ্টি করে। আমি দুই চিন্তাকে নিয়ে ঘুরে বেড়াবো? একটা চিন্তা অন্তত আপনার সুরাহা করেন, এই সরকার পারবে না, এই সরকার পারছে না কেন সেটা আমি বলি। ডক্টর ইউনূস সহ
এই সরকারে যতগুলি লোক আছে তার মধ্যে শতকরা 80% লোক, আমরা যে গণ আন্দোলনটা দেখেছিলাম 1 বছর আগে, সেই গণ আন্দোলনের যে চিন্তা, সেই আমি এটাকে চেতনা বলে এটাকে আর ছোট করতে চাই না, কারণ চেতনা এখন একটা গালির মতো হয়ে গেছে। এই গণ আন্দোলনের যে চিন্তা ছিল, আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষাকে বেসিক্যালি ধারণ করেন না, এবং ডক্টর ইউনূস তো করেনি না। ডক্টর ইউনূস কোনো অবস্থাতে আন্দোলনের সঙ্গে ছিলেন না। যদি থাকতেন, যখন ওনাকে এরা ফোন করে তখন উনি ওই হাসপাতালের ওটিতে থাকতেন না, তখন উনি বরং প্রস্তুত থাকতেন কিভাবে দেশে আসা যায়। একজন অপ্রস্তুত লোককে, এবং উনি আরো কতিপয় অপ্রস্তুত লোককে না দেশের দায়িত্বের মধ্যে বসাই দিচ্ছেন, যে কারণে দেশ যেভাবে চলা সেভাবে চলছে। উনি উনার কথা চিন্তা করেছেন। উনি একটা লোক, দেশের প্রধান উপদেষ্টা, উনি একটা নির্বাচন দিবেন, সেই নির্বাচনের উপর আমাদের পলিটিক্যাল পার্টিগুলো আস্থা নিয়ে বসে আছে। অথচ এই লোক জেঠা মহাজয় কি বললো, যে বাংলাদেশের মানুষকে নাকি টাকা দিয়ে ভোট কেনা যায়। দেশের সাধারণ মানুষেরকে যে ভদ্রলোক এভাবে বিচার করে, তার উপর আমরা আস্থা নিয়ে বসে আছি যে উনি আমাদের একটা অসাধারণ নির্বাচন দিবেন। উনিও বলেন যে আমি ইতিহাসে শ্রেষ্ঠ নির্বাচন দেব। উনি ইতিহাসও বুঝেন না, শ্রেষ্ঠ বুঝেন না, নির্বাচনও বুঝেন না। পিরিয়ডে তো আমরা কখনো দেখিনি যে ইন্টারভেনশন, ব্যুরোক্রেসির উপরে, পুলিশের উপরে, বিচার বিভাগের উপরে ইন্টারভেনশনটা খুবই কম ছিল, মিনিমাম। উদাহরণ খুঁজলে আমারও বেগ পেতে হবে কোনো উদাহরণ পেলে। আমরা 91 সালের পরে যখন দেশে একটা পার্লামেন্টারি ডেমোক্রেসি, যখন গণতন্ত্র ফিরে আসলো, তখন আমরা দেখলাম যে পাওয়ারে থাকতে হবে। এবং মিন্টু ভাই কিন্তু এগুলোর সাথে অনেক কাজ করেছেন। উনি দুইটা দলের, আওয়ামী লীগের সাথে অনেক কাজ করেছেন এবং বিএনপির সাথে তো কাজ করছেন। সুতরাং উনি জানেন, উনি আমার কথার যদি আমি কোনো ভুল বলে থাকি উনি হয়তো দিবেন। তখন আমরা টাকা আলা লোক খোঁজা শুরু করলাম, যে আমার পাওয়ারে যেতে হবে, জিততে হবে। তখন আমরা পেশি শক্তি কার বেশি আছে তাকে খোঁজা শুরু করলাম। এইভাবে আপনার এই যে গণতন্ত্রের সুবাতাসের মধ্যে টাকা, কালো টাকা, পেশি এগুলো ঢুকে পড়ার মধ্য দিয়েও কিন্তু আমরা একটা নির্বাচন ব্যবস্থাটাকে আস্তে আস্তে ওই যে ক্ষয়িষ্ণু করে ফেললাম। যে টাকা থাকবে, পেশি শক্তি থাকবে, তাহলে আমি টাকা দিয়ে কি করবো? আসলে যার কাছে টাকা আছে সে কি করে? সে টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করে, যেটা ইউনূস সাহেব বলেছেন যে জনগণ নাকি 500 টাকা দিলেই ভোট দেয়। খুবই অন্যায় কথা বলা হয়েছে এবং এটা তীব্র প্রতিবাদ হওয়া উচিত সমস্ত রাজনৈতিক দলের পক্ষ থেকে। বাট উনি তো বলেই ফেলেছেন, ওটা তো রেকর্ডেড এখন। তো এখন তারা যেটা করবে সেটা তারা পুলিশকে কেনার চেষ্টা করে, তারা পোলিং অফিসারদের কেনার চেষ্টা করে, তারা আনসারকে কেনার চেষ্টা করে, তারা প্রশাসনকে কেনার চেষ্টা করে। এইভাবে আমাদের নির্বাচনী ব্যবস্থাটাকে আমরা ভঙ্গুর করে ফেলেছি। এখন যদি একটা ভালো নির্বাচন করতে চায় অন্তর্বর্তীকালীন সরকার, তাদের কিন্তু সেই সুযোগ আছে, কিন্তু তারা দলীয় সরকার না। কিন্তু তাদেরকে আবার দলীয় সরকার বলবেন না কিভাবে, আমি জানি না। মান্না ভাই কিভাবে দেখবেন এটাকে, নিশ্চয়ই দেখবেন, উনার বক্তব্য আমি শুনতে চাই। তাদের দল তো আছে, ইউনূস সাহেবের দল হলো এনসিপি, ওটাকে আমি কিংস পার্টি বলি না, ওটা ইউনূস সাহেবের দল। হ্যাঁ, ইউনূস সাহেব নিজে তৈরি করেছেন। ওই যে একটু আগে আমি বললাম না, পুরানো চিন্তা বাদ দিতে হবে, পুরানোদের সরিয়ে দাও, নতুন চিন্তা করতে হবে। ড্যাভোস থেকে শুরু করে আল জাজিরা, বিবিসি, এবং যখন বলেছেন তখন সব সময় একটা দল করতে উৎসাহিত করেছেন ছাত্রদেরকে। এইটা বাংলাদেশের যে 24-এর গণ অভ্যুত্থান নিয়ে যখন অনেকে গভীর আলোচনা করবেন, যখন রিসার্চ করবেন, তখন কিন্তু বলবেন, হয়তো স্যারেরা আছেন তারা হয়তো বলবেন যে এই যে ছাত্র গণ অভ্যুত্থানের সাথে যে নায়করা জড়িত ছিল, যাদের যখন পর্যন্ত এই 5ই আগস্ট পর্যন্ত বা তারপরে 8ই আগস্ট পর্যন্ত তারা কিন্তু একটা ট্র্যাকে ছিল, তো ভালো নির্বাচন করতে দেবে না। আপনি 12 লক্ষ গণকর্মচারী বা 14 লক্ষ মানুষ এই নির্বাচনের সাথে যুক্ত থাকবে, তারা তো চিন্তা করবে যে তারা কি করবে, তো তাদের উপরে চাপটা কত। আপনি একটা পোলিং অফিসার বা প্রিজাইডিং অফিসার 10 কিলোমিটার দূরে একটা উপজেলা থাকে, একটা জঙ্গলের মধ্যে অথবা চরের মধ্যে অথবা একটা যোগাযোগবিহীন এলাকায় যেখানে ইলেকট্রিসিটি নাই ঠিক মতো, হ্যাচাক লাইট জ্বলাইতে হয়, সেখানে আপনি পাঠিয়ে দিবেন ভোটের বাক্স এবং ভোট সহ, ব্যালট পেপার সহ। সেখানে 10 জন দুষ্কৃতিকারী গেলেই তো ওটা ধরে সিল মেরে ঢুকে দিতে পারবে। সেইখানে দরকার মানে গডের একদম সদিচ্ছা এবং আন্তরিকতা। সেটা ইউনূস গভর্নমেন্টের আছে কিনা এটা প্রশ্ন করা যেতে পারে, কারণ ওদের একটা দল আছে। তো আমার কাছে মাঝে মাঝে মনে হয় ইউনূস সাহেবের তো নিরপেক্ষ নির্বাচন করার কোনো কারণ নেই, কারণ উনি তাহলে এনসিপির জন্য কি করবেন? এনসিপিকে এখনই যে সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে, যে প্রোটোকল দেওয়া হচ্ছে, যে ডগ স্কোয়াড দিয়ে তল্লাশি করা হয়, তাদেরকে যেভাবে পুলিশ এবং সেনাবাহিনী, বিজেপির পাহারা দেওয়া হয়, তাদেরকে জামাতে ইসলাম এবং বিএনপির সাথে দাওয়াত করা হয়, এখনো রেজিস্ট্রেশন পাননি। তো এই ক্ষেত্রে নির্বাচন যখন হবে তখন এনসিপিকে এই সরকার কিভাবে দেখবে? সুতরাং এই দেশে একটা ভালো নির্বাচন করতে হলে আমার মনে হয় আমাদের ফিরে যেতে হবে তত্ত্বাবধায়ক সরকারের কাছে, কারণ তত্ত্বাবধায়ক সরকারের যেটা বাতিল করা হয়েছিল সেটা অলরেডি হাইকোর্টে সেইটাকে বাতিল করার ফলে তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসার সময় আছে। বাট গভর্নমেন্ট কিন্তু আপিল করছে এবং গভর্নমেন্ট আপিল শুনানি করে না, কারণ দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, জাতীয় এজেন্ডা।
আপনি গভর্নমেন্ট আপিল শুনানি করে না কেন? আপিল করতে পারেন, আপনি বলতে পারেন যে হ্যাঁ আমরা আপিল করতে পারি, এটা তো আইনানুগ আপিল। আপনি আপিলটা শেষ করেন, আমরা দেখতে চাই আমাদের সুপ্রিম কোর্ট কি বলে। যদি সুপ্রিম কোর্ট এই আপিলটা অ্যাকসেপ্ট করে এবং একটা রায় দেয়, তাহলে কিন্তু একটা তত্ত্বাবধায়ক সরকার করার স্কোপ আছে। আমি মনে করি বাংলাদেশের আগামী সেটা কি ত্রয়োদশ নির্বাচনের আগেই সম্ভব? সম্ভব, আপিল শেষ হলেই তো সম্ভব। এবং আমি মনে করি বাংলাদেশের যে নির্বাচনটা হবে ত্রয়োদশ জাতীয় নির্বাচন, এটা ইউনূস গভর্নমেন্টের পক্ষে সুষ্ঠুভাবে নিরপেক্ষভাবে করা সম্ভব হবে বলে আমি মনে করি না। সুতরাং আমি মনে করি বাংলাদেশে একটা তত্ত্বাবধায়ক সরকার যদি ওই আইনগত বিষয়গুলো আমরা সলভ করতে পারি, অনেক তো সলভ করতেছি। আপনি আইসিটিতে তাড়াহুড়া করে মামলা করতেছেন না, অনেক মামলা মোকদ্দমা করছেন না, বিচার নাই বলছি, কিন্তু তারপরে বিচার বিভাগ তো কিছু কাজ করতেছে। তাহলে তাকে আপিলটা শেষ করতে দেন, তত্ত্বাবধায়ক সরকার করেন, তত্ত্বাবধায়ক সরকার অধীন নির্বাচন দেন। আমরা দেখতে চাই তাদের কত বড় শক্তি আছে। তেহরিক ইনসাফ দেখিয়েছে না, দেখিয়েছে, ওরা দেখাক, আমরা একটু দেখতে চাই। আব্দুল উত্তর স্যার, অবশ্যই, কেন না, যার বিরুদ্ধে নির্বাচন। জি, আপনি করতে দিবেন না, এই জন্য যে কিছু যুক্ত করবেন কিনা? আমি যুক্ত না করি, আমি অন্য জায়গা থেকে বলি। সেটি হচ্ছে যে কে নিষিদ্ধ হলো কে নিষিদ্ধ হলো না, এটা একটা যেমন তর্ক। কে নিষিদ্ধ হলো কে নিষিদ্ধ হলো না, এটা যেমন একটা তর্ক, কিন্তু স্বতন্ত্র হয়ে কি কেউ নির্বাচন করতে পারবে কিনা এই বিষয়টির উপর একটি প্রশ্ন এই অন্তর্বর্তী সরকার স্থাপন করেছে যখন ব্যারিস্টার সুমনকে ধরে নিয়ে গেছে। কারণ ব্যারিস্টার সুমন ছিলেন স্বতন্ত্র প্রার্থী। এখন আপনি যখন একজন স্বতন্ত্র প্রার্থীকে বলবেন যে আপনি দোষর এবং তারপর তাকে ধরে আটকে রাখবেন, তাহলে তো বলতে হবে যে স্বতন্ত্র হলেও দোষর চিহ্নিত করা যায়। এবং যারা স্বতন্ত্র দাঁড়াবেন তারা সুমনকে দেখে ভাববেন যে তারাও ভবিষ্যতে জেলখানায় ঢুকে যেতে পারেন। ফলে অন্তর্বর্তী সরকারের যে ধরনের নিরপেক্ষতা দেখানো প্রয়োজন ছিল, উনি অগাস্টের মধ্যে যুবলীগের হয়ে মাঠে ওনার শক্তি প্রদর্শন করেছেন। সার্জিস আলমও এই মে মাসে বঙ্গবন্ধুকে নিয়ে বক্তৃতা দিয়েছে বা তার আগে দিয়েছে। আমরা তো সেটা বিবেচনা করছি না। আমরা দেখব যে যৌক্তিকভাবে যে সুমন কি স্বতন্ত্র নির্বাচন করেছিলেন, সুমন স্বতন্ত্র নির্বাচন করেছিলেন এবং তিনি নৌকাকে পরাস্ত করেছিলেন। এখন নৌকার লোকই যদি স্বতন্ত্র এসে দাঁড়ায়, তাহলে একই ঘটনাটাই ঘটবে, যে কারণে সুমন জেলখানায়, এমনকি জাহিদের